খুব সাধারণ তেল মশলায় অল্প সময়ের মধ্যেই আলু পোলাও রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি কোনো মশলার দরকার পড়ে না, আর কোনো রকম মাছ মাংসেরও দরকার পড়বে না। যারা ভেজ খান তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। এর জন্য আমি এখানে 2 কৌটো চাল নিয়ে নিচ্ছি, বাসমতি চাল। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে চাল নিয়ে নেবেন। এখানে আমি 2 কৌটো চাল নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে যে তেলের কৌটোগুলো হয় নারকেল তেলের, সেই কৌটোর 2 কৌটো চাল নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে চালটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখতে পারলে খুবই ভালো। আপনারা যদি হাতে সময় কম থাকে তাহলে 15 মিনিটও ভিজিয়ে রাখলে কোনো সমস্যা নেই। 15 মিনিট ভিজিয়ে রাখলেও চলবে, তবে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে সবথেকে ভালো হয়। তো এখানে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে চালের মধ্যে কোনো রকম ময়লা বা ধুলোবালি না থাকে। এখানে আমি কিন্তু বাসমতি চালের যে সেদ্ধ চালটা হয় সেটা নিইনি, এখানে আতপ চালটা নিয়েছি। আতপ চালটা নিলে বেশি ভালো হয় খেতে। আপনারাও চেষ্টা করবেন আতপ চালটা নিতে। বাসমতি চালের অনেক রকম কিন্তু চাল পাওয়া যায়। এবার এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করার জন্য তেলে ভাজতে বসিয়ে দেব। এখানে পেঁয়াজটা শুধু পেঁয়াজই ভাজতে দিতে হবে, এর মধ্যে কোনো রকম লবণ বা কোনো রকম কিছু অ্যাড করবেন না। চাইলে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে আপনারা একটু মিষ্টি চিনি দিয়ে তারপরেই পেঁয়াজটা ভাজতে পারেন। চিনি দিলে পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, তো বেশ ভালো হয় খেতে। আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন। এখানে আমি শুধু পেঁয়াজটাই ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের বেরেস্তাটা বানানো হয়ে গেছে। এবার এভাবে তেলের থেকে উঠিয়ে রাখবো। পেঁয়াজের বেরেস্তাটা খুব সাবধানে তৈরি করতে হবে, কারণ খুব বেশি ভাজা হয়ে গেলেও ভালো লাগবে না, আর একদম নরম নরম থাকলে বেরেস্তার মতন লাগবে না। এবার আমি আরেকটা কড়াইতে সামান্য জল দিয়ে দিলাম। এবার জলের মধ্যে একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রসুনটাকে ভালো করে ধুয়ে তারপরেই দিয়েছি গোটা রসুন। আর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, গোটা একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 ইঞ্চি মতন আদা। বললাম প্রথমেই যে আপনাদের এখানে খুব বেশি কোনো পেঁয়াজ রসুন আদার কোনো ইউজ হবে না। আর এখানে বিরিয়ানির বাজারে দেখবেন বিরিয়ানির প্যাকেট পাওয়া যায়, তো বিরিয়ানির একটা প্যাকেট মশলা নিয়ে নিয়েছি। এখানে বিরিয়ানির প্যাকেটে যে সমস্ত মশলা আছে সেই মশলাগুলি এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা যদি আলাদা আলাদাভাবে কিনে থাকেন তাহলে দেখতেই পেলেন আমি ভাগ ভাগ করে দেখিয়ে দিলাম। তো পরিমাণটা এই পরিমাণ অনুসারেই দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদম চায়ের জলের কালারের মতন হয়ে গেছে। খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে একদম লাল লাল কালার হয়ে যাবে। আলু পোলাওটা কোনো রকম কালার ছাড়াই খুব সুন্দর সাদা মতন দেখতে হবে এবং খেতে খুবই ভালো লাগে। অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এবার মশলাগুলিকে ছেঁকে, মশলাগুলিকে কিন্তু ফেলে দেব না, মশলাগুলোকে ঠান্ডা করে নেব। আর জলটাকেও রেখে দিতে হবে, জলটাকেও ফেলে দিলে হবে না। এই জলটাই কিন্তু এই পোলাওটার মেন উপকরণ। আপনারা চাইলে ওই মশলাটা ইউজ না করলেও পারেন, তবে এই জলটা কিন্তু ইউজ করতেই হবে। এবার কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা কিছুক্ষণের জন্য গরম হতে দিয়ে দেবো। তারপর গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দেবো 4টে এলাচ আর 5 থেকে 6টা লবঙ্গ। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু এলাচ থেকে বিপদ হওয়ার সম্ভাবনা, তো ফেটে গিয়ে নাকে মুখে আসতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম
কেটে রাখা আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু আলু পোলাও, তো সেই জন্য এর মধ্যে আলু তো দিতেই হবে, আর আলুর পরিমাণটা একটু বেশিই দিতে হবে। যারা আলু পছন্দ করেন না তারা অল্প আলু দেবেন। এবার আলুটাকে নুন দিয়ে ভেজে নেব। এই রান্নাটাতে কোনো রকম হলুদের ইউজ করছি না, কারণ এই পোলাওতে কোনো রকম হলুদ ব্যবহার করা হবে না। এই জন্য এখানে শুধু লবণ দিয়েই আলুটাকে খুব ভালো করে একটু দাগ লাগা পর্যন্ত ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন, যেহেতু হলুদ ইউজ করিনি, তো সেই জন্য আলু যে ভাজা ভাজা হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে না, তবে আলুর গায়ে কিন্তু একটু ভাজা ভাজা মতন দাগ হয়ে গেছে। এবার যে মশলাগুলি গোটা গোটা মশলাগুলি জলের মধ্যে দিয়েছিলাম, তো সেই মশলাগুলিকে খুব ভালো করে রসুনটাকে ছাড়িয়ে নিয়ে তারপর ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর সেই মশলাটাই এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই মশলাটার ভীষণ সুন্দর একটা গন্ধ হয়, আর খেতে এই পোলাওটা এই মশলার জন্য খেতে দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কোনো রকম মাছ মাংস দরকার পড়বে না, শুধু এই আলু পোলাও দিয়েই একদম পেট ভরে খেয়ে উঠে যেতে পারবেন। কোনো রকম এর সাথে কোনো কিছুরই দরকার পড়বে না। চাইলে আপনারা একটু আলুর দম বানিয়ে নিতে পারেন। তো এখানে জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি আর মিট মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে ঝালের জন্য এখানে লঙ্কা ইউজ করতে পারেন, তবে আলু পোলাওটা খুব বেশি ঝাঁঝালো হয় না, এই জন্য এখানে আমি কোনো রকম লঙ্কা ইউজ করছি না। লঙ্কা পরে অ্যাড করব। তো এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার গা থেকে তেলটা সেপারেট হয়ে আসছে। আরেকটু সময়ের জন্য আমি নেড়ে নিচ্ছি। নেড়ে এইভাবে একটু রেস্ট নিয়ে নিয়ে নাড়তে হবে, যাতে আলুটা অনেকটাই 50% সেদ্ধ হয়ে যায়। কারণ বাসমতি চাল হতে খুব বেশি টাইম লাগে না, তো এই জন্য আলুটাকে আগে খুব ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে আবারও কষিয়ে নিলাম। এরপরে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটার জল ঝরিয়ে চালটাকে দিয়ে দিলাম। এবার চালটাকে দিয়ে একটু খুব সাবধানে নেড়ে নেব। যেহেতু চালটা ভেজানো ছিল, খুব বেশি জোরে জোরে নাড়লে চালটা ভেঙে যাবে আর লম্বা লম্বা ভাতটা হবে না। তো এইবার খুব সাবধানে এইভাবে বেশ কিছুক্ষণ কিছু টাইম নিয়ে চালটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এতে করে এইভাবে করে যদি মশলার সাথে কষিয়ে নেওয়া যায়, তাহলে চাল একটার গায়ে একটা লেগে থাকবে না, একদম ঝরঝরে হবে, পোলাওটা একদম ঝরঝরে হবে। এর জন্যই এখানে চালটাকে একটু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। খুব আলগা হাতে আমি চালটাকে নাড়াচাড়া করছি যাতে চালটা ভেঙে না যায়। তো এইভাবে বেশ টাইম নিয়ে একটু সময় এই চালটাকে মশলার সাথে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, চালের জলটাও একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন এই যে মশলা ছাকা যে জলটা, সেই জলটা এর মধ্যে অ্যাড করে দেব। তবে এই মশলা ছাকা জলটা পরিমাণ মতন জল নয়, আমি কিন্তু এখানে হিসাব করে জল দিয়েছি। আপনারাও এই হিসাবেই জল দেবেন। 2 কৌটো চালের জন্য 4 কৌটো বা 4 কাপ জল দেবেন। যদি 2 কাপ চাল নিয়ে থাকেন তাহলে 4 কাপ জল দিতে হবে। জলটা দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে হিসাব করে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। জল বেশি হয়ে গেলে ভাত বেশি সেদ্ধ হয়ে যাবে, একদম ফেনা ভাতের মতন হয়ে যাবে, আর জল কম হলে চালটা ফুটবে না। তো দেখতেই পাচ্ছেন এই যে জলটা প্রায় শুকনো হয়ে এসছে। আর একটু সময়ের জন্য আমি এখানে লো আঁচে করে, আর অবশ্যই প্রথম থেকেই লো আঁচে করে এই ভাতটা রান্না করতে হবে, পোলাওটা রান্না করতে হবে। তো আর একটু সময়ের জন্য গ্যাসে হতে দেব। এইবার কিন্তু জল একদম শুকনো শুকনো হয়ে গেছে। কড়াইয়ের গায়ে
এই ভাতটা কিন্তু লেগে লেগে যাচ্ছে। তবে দেখা যাবে ভাতটা একটু ভেজা ভেজা মতন আছে। এই ভেজা ভেজা মতন ভাতটা দেখে চিন্তার কোনো কারণ নেই। গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য রেখে দিলে ভাত একদম ঝরঝরে হয়ে যাবে। এই যে ফ্যানটা শুকিয়ে গিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। এই রকম অবস্থাতে আমি দিয়ে দিলাম ঘি। বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে দিতে হবে। ঘিটা দিলে লাস্টে ঘিয়ের একটা সুগন্ধে পোলাওটা খেতে আরও ভালো হয়। আর একটু দিয়ে দেবো গোলাপ জল। গোলাপ জলটা দেওয়ার জন্য এর গন্ধটা খুবই সুন্দর হবে, পোলাওতে যেরকম গন্ধ হয় আর কি। তো এবার সবার লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা দেওয়ার জন্য এই পোলাওটা খেতে খুবই ভালো হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর এই পোলাও রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করলে আমাকে জানাবেন।